গল্পটি শুরু হয় একটি পরিবারকে দেখিয়ে, যারা লক্ষ্য করে যে তাদের আশেপাশের সব প্রতিবেশী হঠাৎ করেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, যেন পৃথিবীর শেষ সময় চলে এসেছে। পরের দিন তারা বাইরে তাকিয়ে দেখে চারদিকে বিশৃঙ্খলা। কি হচ্ছে তারা নিজেরাও কিছুই বুঝতে পারে না। কিন্তু সতর্কতার জন্য তারা সিদ্ধান্ত নেয় পরিবারের সবাইকে নিয়ে শহর ছেড়ে চলে যাবে, অন্য সবার মতোই। পথের মাঝামাঝি গিয়ে তারা লক্ষ্য করে যারা শহর ছেড়ে যাচ্ছিল তারা আবার ফিরে আসছে। এতে জেসনের পরিবার ট্রাফিকে আটকে পড়ে। কিছুক্ষণ পর তারা দেখে সামরিক বাহিনী শহরে ঢোকার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। এরপর হেলিকপ্টার আকাশে ভাসতে থাকে এবং ঘোষণা দেয় যে শহরে একটি অজানা সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যা সবার উপর প্রভাব ফেলছে। সবাইকে দ্রুত নিজেদের বাড়িতে ফিরে যেতে বলা হয়। জেসন তখন বুঝতে পারে তাদের শহরকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাইরের বিশ্বের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এমন সময় আকাশ থেকে পাথরের মতো একটি বস্তু পড়ে, যার ফলে ধোঁয়ার মেঘ তৈরি হয়। কিছুক্ষণ পর যুদ্ধবিমান আকাশে উড়তে শুরু করে। জেসেন ও তার পরিবার দেখে সেই বিমানগুলো শহরের উপর আক্রমণ চালিয়ে পুরো শহর ধ্বংস করে দিচ্ছে। জেসেনের স্ত্রী বেথ বুঝতে পারে সামরিক বাহিনী মানুষকে বাঁচাতে নয়, বরং তাদের ধ্বংস করতেই এসেছে। যদি তারা নির্দেশ মেনে বাড়িতে ফিরে যেত তাহলে তারাও মারা যেত। শহর ধ্বংস করার পর যুদ্ধবিমানগুলো রাস্তাগুলোর দিকে এগিয়ে আসে। তখন বেথ দ্রুত তার পরিবারকে নিয়ে পাহাড়ের দিকে দৌড় দেয়, যেখানে সে একটি স্কুল দেখতে পায়। বেথের বুদ্ধিমত্তার কারণে তারা যুদ্ধবিমানের চোখ এড়িয়ে যেতে সক্ষম হয়। তারা দ্রুত একটি দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে লুকিয়ে থাকে। দরজাটি বেশ ভারী ছিল, তাই তারা সেটি বন্ধ করতে সক্ষম হয়। কিন্তু তারা এখনও বুঝতে পারছিল না কেমন ধরনের ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে। জেসন সবাইকে শান্ত করে বলে, চিন্তা করো না, অন্তত এখন আমাদের একটা আশ্রয় আছে। তারপর তারা পুরো বাংকারটি ঘুরে দেখে। সেখানে প্রচুর খাবার ছিল, কিন্তু সবই মেয়াদ উত্তীর্ণ ছিল। তবুও প্রয়োজনে এগুলো খেয়ে তারা অন্তত ৩ মাস টিকে থাকতে পারবে। বেথ গভীর চিন্তায় ডুবে যায়, কারণ দরজা বন্ধ করার সময় তার হাতে কেটে গিয়েছিল। আর এখন সে ভাবছে সে নিজেও সংক্রমিত হয়েছে কিনা। জেসন তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার কিছু হয়নি। এরপর তারা মোমবাতি খুঁজে বের করে আর আলো জ্বালায়। বাংকারের জীবন বাইরের জীবনের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সপ্তাহের পর সপ্তাহ তারা সেখানে বন্দী হয়ে থাকে। সময় কাটানোর জন্য তারা খেলাধুলো করে আর মেয়াদ উত্তীর্ণ খাবার খায়। জেসন ও বেথ বড় হওয়ায় বিষয়টি কিছুটা বুঝতে পারছিল, কিন্তু তাদের মেয়ে ক্রমশ ভয় পেতে শুরু করে। সে জেসনকে জিজ্ঞেস করে, বাবা, আমরা আর কতদিন এখানে থাকব? কিন্তু জেসনের কাছে কোনো উত্তর ছিল না। বাংকারের ভিতরে একটি আয়নার মতো কিছু ছিল, যার মাধ্যমে তাদের মেয়ে মাঝে মাঝে বাইরে তাকাতো। কিন্তু এতদিনেও সে কোনো মানুষ বা প্রাণী দেখতে পায়নি। এমনকি গাছের পাতাগুলো পুড়ে গিয়েছিল। একদিন সে এতটাই ভয় পেয়ে যায় যে জিজ্ঞেস করে, মা, বাবা, আমরা কি একাই বেঁচে আছি? জেসন তখন তাকে সান্ত্বনা করে তার চোখ বন্ধ করে বলে, না, আমাদের মতোই তোমার বন্ধুরাও কোথাও লুকিয়ে আছে। একদিন তারা খাবার নিতে গিয়ে দেখে ক্যানের পেছনে একটি গর্ত, আর ভিতরের খাবার নেই। তারা খুঁজে পায় মোট 12টি খালি ক্যান। তখন তারা বুঝতে পারে ইঁদুর কোথাও থেকে বাংকারের ভিতরে ঢুকে 12 দিন ধরে তাদের খাবার খেয়ে ফেলেছে। জেসন সবাইকে শান্ত করে বলে, চিন্তা করো না, খাবার শেষ হয়ে গেলে আমি বাইরে গিয়ে নিয়ে আসব। ঠিক তখনই তারা খাবার সময় হঠাৎ পেছন থেকে আমার সেই একই শব্দ শুনতে পায়। তারা দেখে ইঁদুরটি এত জোরে শব্দ করছে যে জেসন একটি ছুরি হাতে নিয়ে সেটাকে মারার জন্য উঠে দাঁড়ায়। কিন্তু এই ইঁদুরটি সাধারণ ইঁদুরের তুলনায় অনেক দ্রুত দৌড়াচ্ছিল, ফলে জেসন তাকে ধরতে পারছিল না। ইঁদুরটি যে পথে দৌড়াচ্ছিল সেই পথ লক্ষ্য করে বেথ সামনে গিয়ে দাঁড়ায় এবং অবশেষে সেটাকে ধরে ফেলে। কিন্তু তারা আনন্দ করার আগেই পিছন থেকে কেরোসিনের গন্ধ পায় এবং বুঝতে পারে ইঁদুরটি দৌড়ানোর সময় তাদের ল্যাম্প ফেলে দিয়েছে। কিছু বোঝার আগেই ল্যাম্পটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মনে হচ্ছিল তারা তাদের শেষ আশ্রয়টাও হারাতে চলেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। জেসন দ্রুত ট্যাপের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন থামছিল না। বেথ একটি কাপড় দিয়ে আগুন ঢেকে দেয় এবং অনেক কষ্টের পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এরপর তারা লক্ষ্য করে তাদের মেয়ে কোথাও নেই। তারা আবার ভয় পেয়ে যায়। পরে দেখে সে ভয়ে একটি ব্যাগের নিচে লুকিয়েছিল। ঠিক যখন তারা এই চাপ থেকে একটু স্বস্তি পাচ্ছিল, তখন জেসন আরেকটি সমস্যা লক্ষ্য করে। আগুনের ধোঁয়া বাংকারের ভেন্টিলেশন ডাক্ট দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছিল, যা তাদের অবস্থান ফাঁস করে দিতে পারে। সে খুব ভয় পেয়ে যায় এবং ধোঁয়া বের হওয়া বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। পুরো রাত তারা ভয় কাটায়, কিন্তু সৌভাগ্যবশত কেউ তাদের খেয়াল করে না। পরদিন সকালে তারা দেখে আগুনের পোড়া ছাই বাংকারের বাইরে পড়ে আছে, যা যে কেউ দেখলে সন্দেহ করতে পারে। তাই জেসন ও বেথ বাইরে গিয়ে এগুলো পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। তাদের মেয়েকে বলা হয় ভেতরে থাকতে এবং অপেক্ষা করতে। পুরো দিন কেটে যায়, কিন্তু জেসন ও বেথ আর ফিরে আসে না। তাদের মেয়ে আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। দিনের মধ্যে কয়েকবার সে আয়নার মাধ্যমে বাইরে তাকিয়ে দেখে তার মা বাবা কাছাকাছি কাজ করছে।
কিন্তু এক সময় সে দেখে তার বাবা কাজ করছে আর জঙ্গলের দিক থেকে একটি ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। সে চিৎকার করে তার বাবাকে সতর্ক করতে চায়, কিন্তু তার বাবা কিছুই শুনতে পায় না। বাধ্য হয়ে সে বাংকার থেকে বের হয়ে আসে, মা বাবার চিন্তায়। বাইরে এসে সে কাউকেই দেখতে পায় না। সে ভয়ে কাঁপতে থাকে, ভাবে হয়তো দানব তাদের ধরে ফেলেছে। সে পাগলের মতো তাদের খুঁজতে থাকে এবং চিৎকার করতে থাকে। হঠাৎ পিছন থেকে দুটি হাত তাকে ধরে ফেলে। সেটা ছিল তার মা, যিনি তার মুখ চেপে ধরেছিলেন, আর তার বাবাও কাছেই ছিল। তারা আগেই দানবটির উপস্থিতি টের পেয়েছিল, তাই লুকিয়েছিল। দানবটি যখন তাদের খুঁজতে খুঁজতে বাংকারের পাশ দিয়ে চলে যায়, তখন তারা দ্রুত ভেতরে ফিরে আসে। জেসন দরজাটি চেন দিয়ে শক্ত করে বাঁধার চেষ্টা করে, কিন্তু ভয়ে তখনও কাটেনি। বাংকারের উপরে ভারী পায়ের শব্দ শোনা যাচ্ছিল। বেথের মেয়ে ভয়ে কাঁদতে শুরু করে। বেথ তাকে শান্ত করে বলে, দেখো, কিছু হবে না, যতক্ষণ আমরা ভেতরে আছি আমরা নিরাপদ। জেসন তার মেয়েকে শান্ত করতে এগিয়ে আসে এবং আগের মতোই তার চোখ দুটো আঙুল দিয়ে বন্ধ করে বলে, আমাদের শব্দ ওদের আকর্ষণ করতে পারে, যদি আমরা কোনো শব্দ করি আমরা মরে যাব, তাই চুপচাপ থাকো। হঠাৎ আবার সেই পায়ের শব্দ জোরে শোনা যায় এবং তা বাংকারের দরজার কাছে এসে থামে, ঠিক ভেন্টিলেশন ডাক্টের উপর। এবার তারা পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে। জেসনের কপালে ঘাম জমে যায়। হঠাৎ তাদের বাংকারের দরজা জোরে কাঁপতে শুরু করে। নিচের চেইনগুলো এক এক করে ছিঁড়ে যেতে থাকে, যা বোঝা ছিল দানবগুলো তাদের আশ্রয় খুঁজে পেয়েছে এবং যে কোনো মুহূর্তে আক্রমণ করবে। শেষ চেইন ছিঁড়ে যাওয়ার আগেই দরজা খুলে যেতে শুরু করে। বেথ চেইনে ঝুলে নিজের ওজন দিয়ে দরজা বন্ধ রাখার চেষ্টা করে, কিন্তু দানবগুলোর শক্তি তার চেয়ে অনেক বেশি ছিল। অবশেষে দরজা খুলে যায় এবং বাইরে থেকে তারা শুধু দুটি সবুজ জলজলে চোখ দেখতে পায়। আর কিছুই দেখা যাচ্ছিল না। ভয়ে তারা জমে যায়। দানবগুলো ভেতরে ঢোকার আগেই জেসন দ্রুত একটি পাইপ ভেঙে সেটিকে বাঁকিয়ে বাংকারের গেটের হোল্ডারে আটকে দেয়। বাংকারটি আবার বন্ধ করতে সক্ষম হবার পর তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা লক্ষ্য করে পায়ের শব্দ ধীরে ধীরে তাদের বাংকার থেকে দূরে সরে যাচ্ছে। তবুও জেসনের হাত ভয়ে কাঁপছিল। তারা বুঝতে পারে বাইরের পৃথিবী এখন শুধু সামরিক বাহিনীর জন্যই বিপজ্জনক নয়, যারা তাদের মেরে ফেলতে চায়, বরং সেখানে এখন দানবও রয়েছে। কিন্তু এখানে বেঁচে থাকাও আগের চেয়ে অনেক কঠিন হয়ে উঠেছে। তাদের মনে ভয় ছিল দানবগুলো একবার বাংকারটি দেখে ফেলেছে, তাই আবার ফিরে আসতে পারে। ঠিক তখনই তারা আবার পায়ের শব্দ শুনতে পায়। তারা দরজার দিকে এগোতেই হঠাৎ কয়েকটি দানব জোরে দরজা খুলে ফেলে এবং সেটিকে ছুঁড়ে ফেলে দেয়। ভয়ে তারা দেখে অসংখ্য সবুজ জলজলে চোখ, সবই দানব। দানবগুলোকে ঠেকানোর জন্য জেসন দরজা বন্ধ করতে পারেনি, কিন্তু নিজের শক্তি দিয়ে দরজায় আগুন লাগিয়ে দেয়, যাতে তারা ভেতরে ঢুকতে না পারে। কিন্তু কিছুক্ষণ পর সে দেখে আগুন কমে আসার সঙ্গে সঙ্গে দানবগুলো আবার নিচে নামতে শুরু করেছে। এমন সময় জেসনের মেয়ে ভেন্টিলেশন ডাক্টের ভেতরে একটি গোপন বের হওয়ার পথ খুঁজে পায়। জেসন নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রথমে তার মেয়েকে, তারপর বেথকে সেই পথ দিয়ে বের করে দেয়। কিন্তু নিজে বের হতে গিয়ে সে আটকে যায়। ডাকটি তার জন্য খুবই সরু ছিল। দানবগুলো তখন খুব কাছেই চলে এসেছিল, আর জেসনের হাতও ভেঙে গিয়েছিল। বেথ সর্বশক্তি দিয়ে তাকে টেনে বের করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ নিচ থেকে দানবগুলো এসে তার পা ধরে টেনে নিচে নিয়ে যায়। বেথ আর তার মেয়ে অসহায়ভাবে তাকিয়ে থাকে, আর জেসন চিৎকার করে বলে, আমার মেয়েকে বাঁচাও, ওকে নিয়ে এখান থেকে চলে যাও। বেথ আর তার মেয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু সামনে সব পথ বন্ধ। ঠিক তখনই তারা হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। ওপর থেকে আলো ফেলা হয়, আর হঠাৎ একটি জাল তাদের উপর ফেলে আটকানো হয়। কিছু সৈন্য তাদের কাছে এসে পরীক্ষা করে, তখন বোঝা যায় এগুলো দানব নয়, মানুষই। তবুও সৈন্যরা তাদের ছেড়ে দেয় না, বরং তাদের গলার রক্ত পরীক্ষা করে, যা ইতিমধ্যেই কালো হয়ে গিয়েছিল। এর মানে তারা দুজনেই সেই একই ভাইরাসে আক্রান্ত, যা পুরো শহরে ছড়িয়ে পড়েছে। তখন জানা যায় এই ভাইরাস আসলে বাতাসের মাধ্যমে ছড়ায়। এই কারণে শহরের কেউই এর থেকে নিরাপদ নয়। এই ভাইরাস প্রতিরোধ বা নিরাময়ের কোনো ওষুধও নেই। তাই সংক্রমণ ছড়ানো বন্ধ করতে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়, যে কাউকে সংক্রমিত দেখলে সঙ্গে সঙ্গে হত্যা করতে। সৈন্যরা তাদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। বেথ রাগে চিৎকার করে ওঠে, এবং তখনই প্রথমবার আমরা তার ভয়ঙ্কর দানব রূপ দেখতে পাই। তার চোখ ভয়ঙ্কর হয়ে ওঠে, মুখের শিরাগুলো কালো হয়ে যায়। ঠিক তখনই তার সামনে থাকা এক সৈন্যের গলা থেকে হঠাৎ রক্ত বের হতে থাকে। দেখা যায় পেছন থেকে আরেকজন আক্রান্ত মানুষ তাকে আক্রমণ করেছে, যে এতক্ষণ দানবদের এড়িয়ে বেঁচেছিল, কিন্তু এখন নিজেও দানবে পরিণত হয়েছে। তাকে দেখে অন্য সৈন্যরা গুলি চালায় এবং শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে। কিন্তু তার আত্মত্যাগ বৃথা যায়নি। এই সুযোগে বেথ তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি তারা অন্ধকারে লুকিয়ে আছে। বেথ পুরোপুরি দানবে পরিণত হয়েছে, আর তার মেয়ে ভয়ে কাঁদছে। একজন সৈন্য তাদের খুঁজতে এসে সামনে পড়ে। তখন বেথের মেয়ে হঠাৎ রেগে যায়, আর তার ভেতরের দানব জেগে ওঠে। তার মুখের শিরাগুলো কালো হয়ে যায়, আর সেও ভয়ঙ্কর দানবে পরিণত হয়। সে সেই সৈন্যকে মেরে ফেলে। এরপর বেথ তাকে শান্ত করার চেষ্টা করে, আর ধীরে ধীরে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এখানে বোঝা যায় তারা প্রথম দিন থেকেই সংক্রমিত ছিল,
কিন্তু এতদিন বাংকারের ভেতরে থেকে কারোর ওপর রাগ না করায় তাদের দানব রূপ প্রকাশ পায়নি। পরে দেখা যায় যে সৈন্যটিকে মেয়েটি আক্রমণ করেছিল সেও ধীরে ধীরে দানবে পরিণত হচ্ছিল। সবকিছু উপেক্ষা করে বেথ আর তার মেয়ে আবার জেসেনের কাছে ফিরে যায়। জেসেন তখন বহু গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর প্রাড় দাঁড়ে। শেষবারের মতো সে তার মেয়ের চোখ নিজের পরিচিত ভঙ্গিতে বন্ধ করে দেয়, তারপর মারা যায়। ঠিক তখনই তারা আবার হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। হেলিকপ্টারগুলো আলো ফেলে মানুষ খুঁজছিল। বেথ তার মেয়েকে নিয়ে আবার দৌড়াতে শুরু করে বাঁচার জন্য। অবশেষে তারা এই শহরের মধ্যেই একটি আন্ডারগ্রাউন্ড বাংকার খুঁজে পায়। ভেতরে গিয়ে তারা বেথের এক বন্ধুর সাথে দেখা করে। সে তাদের এমন একটি বাংকারে নিয়ে যায় যেখানে তাদের মতো আরও অনেক বেঁচে থাকা মানুষ ছিল। সবাই নিজেদের বাঁচানোর জন্য এই বাংকারগুলোতে লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে। তারা সবাই জানত তারা এখন দানবে পরিণত হয়েছে, তবুও কেউই সময়ের আগে মরতে চায়নি।